এই বাচ্চাটা তাকাও তুমি। এই বাচ্চাটা, এই যে শোনো, এই যে গোপাল তুলবে, গোপাল আসো, আসো বাবা আসো, গোপালের কাছে আসো, আসো বাবা আসো। এই যে বাবা গোপাল তুলছে, এই যে ওই যে বাবা গোপাল তুলছে। সোনু, আমার সোনু, আসো যাবা গোপালের কাছে, গোপাল ভাইয়ের কাছে আসো। ঘুম থেকে উঠে আমি নিচে পা দিতে পারি না। বাথরুমে যাব, ঘরে এসে দেখব ছেলে উঠে গেছে। কেন আমি এটা আজ অবধি বুঝতে পারলাম না। তবে ছোটোবেলায় আমার মেয়ে কিন্তু এমন ছিল না। আমার মেয়ে বিন্দাস ঘুমাতো। আর একে আমি দেখেছি, যখনই আমি এর পাশ থেকে উঠে নিচে নামবো, বাইরে যাব দরজা খুলে, ব্যাস ঘরে ঢুকেই দেখব এ উঠে গেছে। উঠেই দেখি একদম বালিশ নিয়ে খেলা করছে, দেখতেই পাচ্ছ। আর ওকে উঠে জানো তো, এমন করেই ওকে আদর করে করে কথা বলতে হয়, না হলে ওর মুডটা ঠিক হয় না, কান্নাকাটি করে। এই দেখো এরকম হেলতে দুলতে বিছানায় ডলবে, তারপরে মনার চাদর টেনে তুলবে, মনাকে লাথি মারবে, তারপরে গিয়ে উনি উঠবে। আর তো বালিশ একটা আছেই, মানে বালিশটা যে ওর কি প্রাণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেউ ওর বালিশে হাত দিতে পারবে না। যখন রাত্রিবেলায় ঘুমাবে তাও বালিশ মাথায় দিয়ে ওকে শোয়াবো, কিন্তু ও বালিশটাকে জড়িয়ে নিয়ে বুকের ওপরে দিয়ে শুয়ে থাকবে। মানে একদম ওর শোয়াটা না পুরো ওর মামার মতো, জানো তো। আমার ভাইও ঠিক এমন করে শোয়, মানে বালিশের কোনো ইসে রাখে না, বালিশ ডলে ডলে পুরো নষ্ট করে দেয়। ও হওয়ার পরেই দিদি তো দিয়েছিল বালিশ, তো বালিশ কোল বালিশগুলো, একটা মাথার বালিশ কিন্তু নষ্ট হয়ে গেছে, আবার এটা আমি কিনে এনে দিয়েছি। এটাকেও পুরো নষ্ট করে ফেলেছে। আর কি করে জানো তো, বালিশের ওয়ার পরালে খুব রাগ হয়, বালিশের ওয়ারটা টেনে টেনে খুলে দেবে আর বালিশটাকে চুষবে। কী যে শান্তি পায় ও বালিশটা চুষে। যাই হোক, বালিশটা থাকলে বিছানায়ও একা একাও ঘুমিয়ে পড়ে অনেক সময়। দেখো এদিকে ছেলে তো চলে গেল, ওর বাবা গোপালকে তুলবে, কারণ তোমাদের দাদাভাই বেরাবে সকালবেলা আজকে একটু, তো একটা কাজের খবর এসছে, তো ওখানেই যাবে। ওদের কাজ আবার কি বলো তো, কেউ ডাকলেই যে কাজ হবে এমন কথা না, সাইড দেখবে, টাকায় যদি পোষায় তারপরে গিয়ে কাজ। যাই হোক, তোমাদের দাদাভাই বেরাবে, তো সেই কারণে আজকে কিন্তু সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, বাসি ঘর ঠর ঝাঁট দিয়ে একদম বাইরে ঠাইরে পরিষ্কার করে দিয়েছি, দুয়ারে জল ঠল দিয়ে দিয়েছি। আর তারপরে তোমাদের দাদাভাই এখন গোপালকে তুলছে। মোটে আমি ভাবলাম যে জামা কাপড়টা কাচতে বসবো, আর তার মধ্যেই তো ঘরে কি মনটা ডাকলো, গেলাম, গিয়েই দেখি ছেলে উঠে গেছে। ব্যাস এরপরে ওকে নিয়ে আসলাম, কারণ বাইরে না আনলে তো হবে না। আর এই দেখো ওর কাকাইকে দেখেছে বাইরে, যেই দেখেছে না, এখন ওর সাথেই যাবে। তো আমি বললাম এখন নিও না, কারণ এখন ওকে খাওয়াবো, ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি একেবারে কলের কাছে যাব। না হলে কী বলো তো, একবারে গিয়ে কাজে হাত দিয়ে দিলে না, তখন আর উঠতে ইচ্ছে করে না। গতকালকে তো বৃষ্টি নেমে গেছিলো, জামা কাপড়গুলো শোকায়নি, বারান্দা দিয়ে সব মেলে রেখেছিলাম, ওগুলোকেই সব তুলে ঠুলে দিয়ে দিলাম। মেয়ে এখন ভাঁজ করবে, মেয়েটারও জ্বর জানো তো, 2 দিন ধরে, 2-3 দিন হয়ে গেল, এখনও জ্বর কমছে না। আজকের দিনটাই দেখব, যদি না কমে কালকে হসপিটালে নিয়ে যাব। আর আমি কাচাকুচি করে একদম সোজা চলে এসেছি দেখো ছাদে। এর আগে যদি ছাদের অবস্থাটা তোমাদের দেখাতাম, তাহলে বুঝতে পারতে ছাদটা কতটা খতরনাক হয়েছিল। মনে আছে তোমাদের, আমার ট্যাঙ্কের দিক থেকে সব গাছপালাগুলো ছিল, যত্নের অভাবে তখন তো জানো ওই সময়টা আমি ভিডিও বানাতাম না, এত গরম পড়েছিল, মানে আমাদের এখানে জলেরও খুব সমস্যা হচ্ছিল। আমার তো ট্যাঙ্কে জলই ওঠেনি প্রায় মাস দেড়েক, এত জলের প্রেশার কম ছিল। সেই কারণে আমার গাছগুলোতে একটু জলও দিতে পারিনি ওই গরমটার মধ্যে। আর আমার ছাদের সমস্ত গাছগুলো সব মরে গেছে। ছাদে উঠতাম আর এত কষ্ট লাগতো না গাছগুলোকে দেখে, কি বলবো তোমাদের। যাই হোক, একটা গাছকেও বাঁচাতে পারিনি। ওই লাস্টে কটা দিন বৃষ্টি হওয়াতে দেখলাম একটা জবা গাছ থেকে একটু একটু ডালপালা বেরিয়েছে। তাই এখন ঠিক করেছি, এখন আর কোনো গাছপালা লাগাবো না। একটু বাবান বড় হলে, যখন আবার সময় করতে পারবো, তখন আবার কিন্তু গাছপালা লাগাবো।
কারণ কি বলো তো, গাছপালা বলো, পশু পাখি বলো, যাই হোক, তাকে যত্ন না করতে পারলে না মানে নিজেরও খারাপ লাগে, যে নিজের হাতে লাগানো জিনিসগুলো যদি মরে যায় তখন সত্যি খুব খারাপ লাগে। এদিকে কাচাকুচি করে চলে এসেছি, এই সকাল সকালগুলো একটু মেলে দিলে হাওয়াতে হাওয়াতে রোদ ওঠে, মাঝে মাঝে শুকিয়ে যায়। আর এখন ভাদ্র মাসের রোদ তো, এই বৃষ্টি এই রোদ্দুর, তো সেই কারণেই জামা কাপড়গুলো ভাবলাম মেলে দিই। আর অনেক দিন ধরেই ভাবছি ছাদটাকে ঝাড় দেব। মেন কথা জানো তো, ঝাঁটা ছিল না, তো ঝাঁটা তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসছে দেখলেই, তো সেই কারণে কিন্তু ভাবলাম ছাদটা ঝাড় দিয়ে দিই। গতকালকে ভিডিওতে একজন কমেন্ট করেছো যে ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই। আমার শাশুড়িমা কিন্তু বলেছে ঝাঁটা কেনা যায়, কারণ আমরা জানি আমাদের বাড়িতে, দেখো আমার শ্বশুর বাড়ির কথাই বলছি, আমার বাপের বাড়ির কথা কিন্তু এখানে বলছি না। আমার শ্বশুর বাড়িতেই দেখেছি, শ্বশুর বাড়িতে কেন, এটা সব জায়গাতেই ভাদ্র মাসে সবাই কিন্তু ঝাড়া মোছা ধোয়া এগুলো করে। সেই কারণে কিন্তু আমাদের শ্রাবণ মাসে ঝাঁটা কিনতে নেই। আমার শাশুড়িমা বলে শ্রাবণ মাসটা যেহেতু বাবার জন্ম মাস, তারপরে তোমার শ্রাবণ মাসে মনসা পুজো টুজো হয়, আর সেই কারণে আমার শাশুড়িমা বলে শ্রাবণ মাসে ঝাঁটা কিনতে নেই, ভাদ্র মাসে আমরা ঝাঁটা কিনি। আর ঝাঁটা কিনে ঝাড়ও দিই, আমরা কিন্তু দিই, সেই কারণেই কিন্তু কিনেছি। প্রতি বছরই আমি এরকম ভাদ্র মাসে ঝাঁটা কিনি, কিনে ঘর দুয়ার ঝাড়ি ঠাড়ি, উঠোন টুঠোন ঝাড়ি। আবার কিন্তু এই পুজোর মাসে মানে দুর্গা পুজোর মাসে কিন্তু আবার ঝাঁটা কিনবো না। ঠিক আছে, তো গতকালকে আমাকে একজন বলেছে যে তোমাদের এই আর্থিক অবস্থার জন্য নাকি আমি নিজেই দায়ী, কারণ আমি নাকি জানি না, আমার কোনো দিনও তো জ্ঞানও তো মনে পড়ে না যে আমি ঠাকুরের গায়ে কোনো সময় ঝাঁটা লাগিয়েছি। হ্যাঁ, ফুল ঝাড়ু হতে পারে, সেটা হয়তো ক্যালেন্ডার, ঘর ঝাড় দিতে গিয়ে হয়তো ক্যালেন্ডারে লেগেছে ফুল ঝাড়ু, কিন্তু জ্ঞান অবস্থায় আমার মনে পড়ে না যে ঠাকুরের গায়ে কোনো সময় ঝাঁটা লাগিয়েছি। আর আমরা মেয়েরা তো দেখো ঘরের লক্ষ্মী, তাই না? আমরা যতটা পারি সংসারকে কিন্তু আগলে রাখার চেষ্টা করি, অলক্ষ্মী ঢোকানোর জন্য না। তাই বাইরের কাজটুকু আগে করে আসলাম, এখনও ভেতরের কাজ কিচ্ছু হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে ওইদিকে আগে কাচা ধোয়া করতে গেলাম, দেখলাম কি খুব মেঘ করেছে, আর মেয়ে তো পুজো দিয়ে দিচ্ছে। এখনও আমার বিছানার চাদরটা পাল্টাবো, এটা না কালকেই পাল্টে ফেলেছিলাম জানো তো, রাত্রিবেলাতেই, মানে কালকে সকালবেলাতে। কালকে তো তোমাদেরকে ঘরের ভেতরটা দেখানো হয়নি, কালকেই সকালে পাল্টেছিলাম, কিন্তু ওটা আবার তুলতে হবে, ছেলে দুধ ফেলেছিল, তো সেই কারণে আবার তুলবো চাদরটা, এখন সব কিছু গোছানো বাকি। এতক্ষণ দেখো এখানে বাসনপত্র সমস্ত কিছু নিয়ে খেলছিল, খেলতে খেলতে ওর তো এক জায়গায় মন বসে না, আবার গেছে ওর কাকার সঙ্গে এখন রাস্তায় ঘুরতে। ওই গেটটা, সামনের গেটটা খোলা থাকলেই যাকে দেখবে তার সঙ্গেই ওর যেতে হবে। ওই পাশের ঘরে কাকিমারা থাকে আমাদের বাড়িতে, কাকিমাদের তো বাড়ি প্রায় হয়েই এসছে, কাকিমারা থাকে, কাকিমার সঙ্গে তো সকালবেলা প্রত্যেক দিন ঘুরতে যাবে। যাই হোক, দেখো এখানে তো আমি সকালবেলায় সব বাসন কোসনগুলো ধুয়ে রেখেছিলাম, আর সকালবেলায় ভাত বসালাম, বাসি ঘর ঠর ঝাঁট দিয়ে ভাত বসালাম, মেয়ে খেয়ে কলেজে যাবে, আর ডালটা গরম করলাম। এখন শুধু একটা ডিমের অমলেট করে দেবো, মেয়ে খেয়ে কলেজে বেরাবে, আর ওর খাবারটা রেডি করেই আমি এরপরে ঘর দুয়ারটা গোছাবো, চারিদিকে ছড়িয়ে আছে। আর দেখো যার জন্য গান চালিয়েছি সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মেয়ে 10:30টার মধ্যে বেরিয়ে যাবে, 10:30টায় তো মনে, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর মেয়ের তো ঠান্ডা লেগেছে, তোমাদের বললাম না, ঠান্ডাও লেগেছে, জ্বরও এসছে, এখনও কমেনি। বললাম ভাত ঠাত খেয়ে ওষুধটা খেতে। আর কি যেন এমন না, তো ওই কলেজটার নাম কি জানো, আচার্য প্রফুল্লচন্দ্র। আমার মেয়ের গলা খুব আসতে, বুঝেছো, কারণ কি বলো তো, ঠান্ডা লেগেছে না, গলা ব্যথা। আজকে মানে সকালে গরম জলও খাসনি না, তো আচার্য প্রফুল্লচন্দ্র, এটা হচ্ছে সোদপুর, কোথায়, ও মধ্যম গ্রামের ওখানে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মনা কোন, আচ্ছা মধ্যম গ্রামের ওই ও স্টেশনে হয়তো তোমরা অনেকেই চিনবে যারা সোদপুরের দিকে থাকো, তো কাছাকাছি কলেজ পড়েছে, কোনো চিন্তা নেই। আমার তো এই একটা না খুব বড় চিন্তা ছিল জানো তো, হ্যাঁ অটো করেই যেতে হয়, কিন্তু তাও আমাদের ঘরের কাছেই, কারণ আমার খুব একটা চিন্তা ছিল যে মেয়ে কোন কলেজে ভর্তি হবে, কোথায় চান্স পাবে, তো সেটা নিয়ে একটা বড় চিন্তা ছিল। কথাটা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেলাম, হঠাৎ আমার জায়ের মেয়ে ডাকছে, জেঠি তাড়াতাড়ি আসো, ভাই পটি করেছে। আবার দৌড়ে চলে গেলাম ওর পটি পরিষ্কার করতে। গতকালকে তোমরা অনেকেই মানে এক একজন এক এক রকম কমেন্ট করো, তো সবার কমেন্ট আমার সবসময় সত্যি মনে থাকে না ভিডিওর মধ্যে যে উত্তরগুলো দেবো।
তো একজন কমেন্ট করেছে যে তুমি যখন কাজ করো একা হাতে পারো না, তোমার জায়ের ঘরে তো দিয়ে আসতে পারো। ও কিন্তু ম্যাক্সিমাম টাইম জানো তো আমার জায়ের ঘরেই থাকে, তারপরে থাকে ওই কাকিমা নিয়ে নিয়ে রাস্তায় ঘোরে। সত্যি কথা বলতে এখন আমাদের এই দিকটায় বলতে গেলে আমার ছেলেই তো একা ছোট্ট, যে পারে সেই কিন্তু ওকে নিয়ে যায়। সেই কারণেই ওর এখন এত ঘোরার নেশা হয়ে গেছে, ও একটা মুহূর্ত ঘরে থাকতে চায় না। আর এই সকাল টাইমটা তো থাকতেই চায় না, ওই কাকিমার সঙ্গে ঘুরে বেড়াবে। আর বলো এই রোদ্দুরের মধ্যে কাকিমা তো নিতে চায় না, যে এত রোদ্দুর বাইরে বিকেলবেলা ঘোরাবো, আর এ আবার বিকেলবেলা ঘুমিয়ে পড়ে। 4টে 4:30 বাজে ঘুমিয়ে পড়ে একদম সন্ধ্যে 7টা অবধি। কখন ঘুরবে বলো? ও ওই কারণে সকালবেলাটা আর দুপুরবেলাটা ঘোরে। তাই জায়েদের ঘরেই ও রয়েছে, এখনও আনিনি। ভাবলাম আমি এদিকের কাজটা গুছিয়ে নিই, তারপরে নিয়ে আসবো। চাদর পাল্টাতে হবে, আর সত্যি কথা বলতে এই চাদর পাল্টাতে না এখন এত বিরক্ত লাগে, মানে একটা চাদর দুদিনও যায় না, পাল্টাতে হয়। গতকালকে তোমাদেরকে যখন আমি আমাদের ওই সমস্যার কথাটা বলেছিলাম, তোমরা অনেকেই একটা কমেন্ট করেছো যে তোমাদের এটা হলো কী করে। জানো তো, এটা আমরাও প্রথমে ভাবছিলাম যে আমার সাইন ছাড়া, আমাদের ডকুমেন্টস অরিজিনাল ছাড়া কী করে লোন হয়ে গেল। সত্যিই এখন হয়, আমরা এটা জানতামই না। আমরা এটা মানে জানতে পেরেছি যে এখন স্ক্যাম করে সব কিছু করা যায়। আর তোমাদের দাদাভাই রইল, তোমাদের দাদাভাইয়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো না ওর প্রত্যেকটা সাইডে ও যখন যায়, ধরো ম্যাক্সিমাম সাইডেই ওদের ওই গেট পাসের জন্য জমা দিতে হয়। এবার তোমাদের দাদাভাই বলছে জানি না ওখান থেকেই কিছু হয়েছে নাকি, কারণ এই লোনটা আমার কেমন দেখাচ্ছে জানো তো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমি কাউকেই বলে বোঝাতে পারছি না। ওই যে তোমাদের কালকে বললাম না, যে আমি যদি ধরো কোনো জায়গায় লোন অ্যাপ্লাই করতে যাই, ওখানে দেখাচ্ছে যে আমি এত টাকা ডিউ আছে আমার, আমি ডিফল্ট, আমাকে এত টাকা শোধ করতে হবে, আমি একটা কিস্তিও দিইনি। তো এইরকম একটা ব্যাপার হয়েছে। সেখান থেকেই আমরা ব্যাংকে যাই। ব্যাংকে যাওয়ার পরে আমরা জানতে পারি ওটা সুদে আসলে, আমরা তো জানতামই না, কারণ যেই ব্যাংকটার সঙ্গে আমাদের স্ক্যামটা হয়েছে ওই ব্যাংকটা আমাদের প্রায় 2-3 বছর হয়ে গেল বন্ধ করে রেখেছি। মানে তখন একটা লোন নিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের যখন অফিস ছিল তখন লোন নিয়েছিলাম, তখন কিন্তু ওই ব্যাংকটার মাধ্যমেই লোন নিয়েছিলাম। তারপরে ওই ব্যাংকে আমাদের লেনদেন বন্ধ হয়ে গেছিলো, তারপরে ওই ব্যাংকটা আমরা রানিং রাখিও নি, বন্ধ করেই রেখেছিলাম। শুধু ছিল, এমনি টাকা পয়সা লেনদেন হতো না। আমার স্ক্যামটা কিন্তু ওইখান থেকেই হয়েছে। তারপরে ব্যাংকে আমরা যাই, ব্যাংকের পাসবই নিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলি। উনি যখন পুরো ডিটেলস বার করে তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ আমাদের ওখান থেকেই লোন নেওয়া হয়েছে। মানে ব্যাংকের মাধ্যমে না, এটা তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারছি না, ব্যাপারটা ওই স্ক্যামের মতো হয়েছে। তো সেখান থেকেই মানে কেউ টাকা আমাদের নাম করে তুলেছে, আমাদের কাগজপত্র পেয়েছে। তারপরে ব্যাংক ম্যানেজার বলল যে এখন অনেক রকমের লোন বেরিয়েছে, যেখানে আপনার ডকুমেন্টস শো করলেই লোন দিয়ে দেয়। এটা শুধু ব্যাংকের মাধ্যমে না, আমরা ব্যাংকে গিয়ে কিন্তু জানতে পেরেছি। আমি কিন্তু তোমাদের বলিনি যে ওটা আমি ব্যাংক লোন নিয়েছি, মানে ব্যাংক লোন নিয়েছে, তাহলে তো আমি তো সব কিছু জানতেই পারতাম। তো যে লোনটা নিয়েছে ওখানে কোনো কিছুই উঠছে না। কিন্তু তোমরা অনেকেই বলেছো থানায় ডায়েরি করতে, আমরাও ভেবেছিলাম থানায় ডায়েরি করব। কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা কোথায় গিয়ে ডায়েরি করব বলো? আমাদের কাছে তো ওই ব্যাংকের পাসবই ছাড়া আর কিছু প্রমাণ নেই। তারপরে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বললাম, উনি আমাদের বলল যে আমরা কলকাতায় ক্রাইম ব্রাঞ্চে যেতে পারি। তো ওখানে দেখো আমাদের তো আর একার কেস না, ওখানে হাজারো একটা কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। জানি না ওখানে গেলে আমরা কতটা সুরাহ পাবো আমরা জানি না। তবু তোমাদের দাদাভাইকে বলেছি ওখানে যাব, গিয়ে আমাদের সঙ্গে এই ঘটনাগুলো ওখানে বলবো। তবে সব কিছুই জানো তো, ওই যাই করতে যাও তুমি, সব কিছুই কিছু টাকা পয়সার দরকার, সেটা না জোগাড় করে সত্যি কথা কোথাও যেতে পারছি না। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই স্ক্যামটা এমন হয়েছে, এইটা আমার এখন বুঝতে পারছি, মাসের ওপর মাস ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট চাপছে। যতদিন আমি ওটা শোধ না করতে পারবো না, ততদিন ওটা আমার আকৃতিটা অনেক বড় হয়ে যাবে।
তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারছি না যে ব্যাপারটা কি হয়েছে। যেদিন আমি ডিটেলস পুরো জানতে পারবো ব্যাপারটা, সেদিন তোমাদের আরও ভালো করে বলতে পারবো। কারণ আমি তো মনে হচ্ছে না, আমার মন বলছে ভগবান এর থেকে আমাকে খুব তাড়াতাড়ি রেহাই দেবে। আর রইল আমি অলক্ষ্মী, আমার জন্য নাকি সংসারের এই অবস্থা, সেটা তো ভগবানই জানে। আমি তো জ্ঞানত ভগবানকে মানে সেবা করা ছাড়া আমার মনে হয় না কোনো দিন তুচ্ছ তাচ্ছিল্য করেছি। সত্যিই তাই, বিয়ের আগে কোনো দিনও ঠাকুরের প্রতি আমার বিশ্বাস ছিল না। কিন্তু যবের থেকে নিজের সংসার হয়েছে, বিশ্বাস করো, যেদিন আমি ফার্স্ট মা লক্ষ্মীর পুজো দিই ঘরে, সেদিন আমি কলা পাতায় করে দিয়েছিলাম। সেখান থেকে মা লক্ষ্মীর আশীর্বাদে আমি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, এখন হয়তো সময় পরিস্থিতি খারাপ, ঠিকই বলেছো। সব সময় মানুষের একরকম যায় না, আমারও হয়তো যাবে না। কিন্তু যেই সময়টা যাচ্ছে, এটা ফেস করতে গিয়ে আমাদের কান্না পেয়ে যাচ্ছে। এটার থেকে আর বড় মানে কি বলবো তোমাদের। আমরা তিনজন যদি থাকতাম একবারও চিন্তা করতাম না, কিন্তু এই শিশুটার জন্য চিন্তা হয়। এ তো আর বুঝবে না যে আমার বাবার কি পরিস্থিতি। কিন্তু জানো তো, সত্যি কথা বলতে আমি আমার ছেলের দিক থেকে বলি অনেক শান্ত। না ওকে মাসে মাসে ডাক্তার দেখানোর খরচ আছে আমার, ভগবানকে ডাকি ও যেন এরকমই সুস্থ থাকে। আমার সামর্থ্য মতো আমি যেন ওকে খেয়ে পরে বাঁচিয়ে রাখতে পারি। মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করে, সেটা তো সব বাচ্চারাই করে, দেখতেই পেলে। আজকে কিন্তু ওকে আমার কোলে নিয়ে নিয়ে কাজ করতে হয়েছে। জায়ের ঘর থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরেই ওকে খাইয়ে দিলাম। আজকে ওকে সকালবেলায় খাইয়েছিলাম ওটস দিয়ে আর কলা দিয়ে। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ভাবলাম একটুও বসবে, ততক্ষণে আমি রান্নাঘরটারগুলো পরিষ্কার করব। কিন্তু সে তো কিছুতেই বসে না, কোলে নিয়ে নিয়ে কি আর কাজ করা যায়। তবু ওই দুটো একটা কাজ একটু একটু উপরের দিকের কাজগুলো করেছি, কারণ আমি তো নিচু হতেই পারি না ওকে নিয়ে। তো করেছি, তারপরে অনেক বুঝিয়ে বাঝিয়ে আমি গল্প করতে করতে ওকে বসিয়ে রেখে রান্নাঘরটারগুলো সব পরিষ্কার করেছি। তারপরে দেখলাম খুব চোখ ডলাডলি করছে, ভাবলাম ঘুমাবে। এবার নিয়ে গেলাম বিছানায়, দেখলাম ওই যে বালিশ পেয়েছে, বললাম না, বালিশ নিয়ে সারা বিছানা ডলে বেড়াচ্ছে। আমি ভাবলাম ঠিক আছে থাক, এই টাইমটা যখন চুপ আছে, কাজের দিদিও চলে এসছে, আমি ঘরটা আগে ঝাঁট দিয়ে দিই। আর কাজের দিদির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, গতকাল একজন কমেন্ট করেছে যে তোমাদের যখন এতই আর্থিক অবস্থা খারাপ, তাহলে কাজের মাসি রেখেছো কেন? দেখো, আমি এতটা অমানুষ না। আমি এত দিন মানুষটাকে দিয়ে আমার বাড়িতে কাজ করালাম। এবার যদি পুজোর আগে আমি দিদিকে বলি যে দিদি তুমি আমার বাড়ির কাজটা ছেড়ে দাও, সেটা কি শোভা পায়? বা দিদির খারাপ লাগবে না? দিদি তো মনে মনে আমাকেই গালাগালি করবে যে আমি 12 মাস কাজ করলাম আর এখন এসে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিল, ভাববে বোনাস দেওয়ার ভয়ে। আমার শত কষ্ট হলেও আমি তো তোমাদের বলেইছি যে এই একটা মাস, পুজোর মাসটা অবধি দিদিকে দিয়ে কাজ করাবো, তারপরেই কিন্তু দিদিকে বোনাস দিয়ে ছাড়িয়ে দেবো। কারণ কাজকে আমি ভয় পাই না। হয়তো যেই কাজটা আমার 1 ঘন্টা আগে হয়ে যাচ্ছে, সেটা 1 ঘন্টা পর হবে, তার থেকে তো বড় কথা আর কিছু না। কাজকে আমি ভয় পাই না। এই দেখো, এদিকে তো ছেলে আজকে আমার এত মানে শান্ত হয়ে গেছে, বিছানায় দেওয়ার পরে খেলতে খেলতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। ও বুঝেছে যে আজকে আমার মার একটুও টাইম নেই। খেলতে খেলতে দেখি হঠাৎ একা একাই ঘুমিয়ে পড়েছে। তারপরে ওকে চারিদিকে বালিশ দিয়ে দিলাম, দিদিও ঘর মুছে দিয়ে চলে গেল। আর চারিদিকে বালিশ দিয়ে আমি বাইরের যা কাজ আছে, আবার বিছানার চাদর তুলেছিলাম, ওগুলো কাছাকাছি, আরও ছেলের কয়েকটা জামা কাপড় ছিল, বাইরেটা ধোয়ানো, ঝাড় দেওয়া সব করে এই ঘরে আসলাম। তার মধ্যে দেখি আবার দেখো বৃষ্টিও নেমে গেছিলো, ছাদ থেকে সব নিয়ে এসেছি। মোটামুটি কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা ভেজা আছে, ঘর থেকে মেলে দিয়েছি, ঘরে হাওয়াতে শুকাবে। এইটা হচ্ছে আমার জায়েদের পেঁপে গাছ, জানো তো। সে যেদিনকে লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসের, সেদিনকে জায়ের গাছে একটা এত বড় পেঁপে হয়েছিল, পুরো পেকে হলুদ হয়ে গেছিল। পেঁপেটা প্রথম আমিই কেটেছিলাম, আমার ঘরে শিব যেহেতু প্রতিষ্ঠা করা, তো আমার যা বললো যে তুমি কেটে আগে ঠাকুরকে দাও। তো কাটতে গিয়ে দেখি পেঁপেটা এত পাকা পেকে গেছে, পুরো ভেতা ভেতা হয়ে গেছে। তো সেদিনকেই আমার যা বলেছিল, যখনই বাবানকে তুমি খাওয়াবে পেঁপে, তো একটা তোমার মতো করে পেঁপে পেরে নিও, অনেক পেঁপে আছে গাছে।
তো বাবানের জন্য সেদিনকে আমি ভুল করে আবার পেঁপে কিনেও ফেলেছিলাম, জানো তো, একটা পেঁপে 35 টাকা দিয়ে কিনেছিলাম। তো পেঁপেটা আমার শেষ হয়ে গেছে। তো আজকে সবজি কাটতে গিয়ে দেখলাম পেঁপে নেই। হঠাৎ মনে পড়লো যাই গাছ থেকে একটা পেঁপে পেড়ে আনি। আমার দেওরকে বললাম, একটা পেঁপে পেড়ে দিল, আর ওর সবজিগুলোও আমি সব কেটে গুছিয়ে রাখলাম। এখন কিন্তু প্রেশারে আমি সিটি দেবো না, সব রেডি করে রাখছি। বাবান উঠলে প্রেশারে সিটি দেবো, কারণ ওই সিটির আওয়াজটা না ও খুব ভয় পায়, আর ঘুমাচ্ছে তো, নাহলে কেঁদে উঠবে। তারপরে ও উঠলো প্রায় আধ ঘন্টা পর, ওর খিচুড়িটা বানালাম, ফলের রস তো করেই রেখেছিলাম, সেটা খাওয়ালাম, তেল মাখালাম, তারপরে নিয়ে এসেছি দেখো স্নান করাতে। এই স্নান করার সময় ও যে কী আনন্দ পায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও কিন্তু একা একা স্নান করতে বেশি পছন্দ করে, জানো, ওই যে একটা বাটি দিয়ে দিই, বাটি দিয়ে ও এইভাবে মানে ধাপুর ধুপুর করে স্নান করবে। আমি যখনই এসে ওকে মাথায় একটু জল ঢালতে যাই খুব চিৎকার করে। তাই আমি আর বেশিক্ষণ জল ঢালি না, দুটো একটা বাটি দিয়ে দু একবার জল ঢালি, আবার একদম ওঠানোর আগে একটু জল ঢালি। ওকে একটু বসিয়ে রাখি, কারণ ও জন্মের পর থেকেই আমি দেখেছি ও স্নান করতে খুব ভালোবাসে। আমার মেয়েও ছোট্টবেলায় যখন স্নান করতো না, মানে যখন থেকে একটু বুঝতে শিখেছে, ঘন্টা দেড় দুয়েক ধরে স্নান করতো গরমকালে। এও দেখেছি আমি, জল নিয়ে কোনো বাতিক নেই। তারপরে ছেলেকে তুলে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে জায়ের ঘরে দিয়ে আসলাম। আবার আমার বাদবাকি যা কাজ ছিল সেগুলো সারলাম, সব জামা কাপড় তুললাম। আর তারপরে আবার রোদ উঠেছিল ভালো, সব শুকিয়ে গেছে। এখন নিয়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আজকে তো তোমরা জানোই রান্নাবান্না নেই, কারণ কালকেই তো বললাম বেশি করে রান্না করে রেখেছি। আজকে এই বেলাটা রান্নার থেকে ছুটি, বিকেলবেলা আবার যা করব করব। তাই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।